আচ্ছা, এবার আমরা সেকেন্ডটা বলছি, সেটা হচ্ছে রেজোনেন্স অর মেসোমারিক এফেক্ট। ঠিক আছে, তো মেসোমারিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্টটা কি হয়? রেজোনেন্স এফেক্টটা হয় হচ্ছে ইলেকট্রন মুভমেন্ট বা ট্রান্সফার অফ ইলেকট্রন থ্রু পাই বন্ড, থ্রু পাই বন্ড বা থ্রু স্পেস। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি। ওকে, এটা কেমন, আমি দেখো এই যে একটা অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড করলাম, এই সিস্টেমটাকে বলা হয় কনজুগেটেড পাই সিস্টেম। কনজুগেটেড পাই সিস্টেম, কনজুগেটেড সিস্টেম কি বলবো, কনজুগেটেড পাই সিস্টেম। ঠিক আছে, তো আমি ধরো এই কম্পাউন্ডটাকে কোনো একটা রিয়েজেন্ট কি করলো, ক্লোরিনটাকে বার হয়ে গেল। তো বার হয়ে গেলে আমার কি হবে, আমার হবে হচ্ছে CH2 ক্লোরিন। যদি অ্যাজ এ ক্লোরিন মাইনাস হিসেবে বেরিয়ে যায়, তাহলে আমার কি হবে, এখানে একটা পি অরবিটালে একটা প্লাস চার্জ হবে। আচ্ছা, তোমরা আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, মানে সি, ওকে দাঁড়া, CH আমি নিশ্চয়ই যেটা গ্যাপ রেখেছি CH2, একটা এই কার্বন এই কার্বন, এখানে একটা পাই বন্ড, এর পরেরটা দেখাচ্ছি, এখানে একটা পাই বন্ড। আর নেক্সট আমি যদি এটা পরিষ্কার করি, যে এই যে ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার জন্য এখানে যে প্লাস চার্জটা তৈরি হলো, এই প্লাস চার্জটা তৈরি হলো কিন্তু পি অরবিটালে। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে তাহলে এই পি অরবিটালে প্লাস চার্জটা থাকবার জন্য কি হবে, এই পাশের পাই বন্ড থেকে ইলেকট্রন একে একটুখানি এই চার্জটা কমানোর জন্য আসবে। তাহলে এই যে ইলেকট্রন শিফটিং থ্রু পাই বন্ড, এটাকে বলা হয় মেসোমারিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট। হ্যাঁ, দুটোর মধ্যে আমি আবারও বলছি, দুটোর মধ্যে একটু ফারাক থাকলো, তোমরা এটা তার মানে এখন নেক্সট বন্ডটা কি হয়ে গেল, নেক্সট বন্ডটা হয়ে গেল, এখানে পাই বন্ড হলো, এখানে পাই বন্ড ছিলই, আর এই অরবিটালের এখান থেকে এখানে চলে যাওয়াতে এখানে ইলেকট্রনের ঘাটতি হলো। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রন মুভমেন্টটা কি হবে, এখান থেকে এখানে যাবে। তাহলে নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার হবে হচ্ছে CH2 CH2 CH, এই অরবিটালে এখন প্লাস চার্জ হবে, মানে এখান থেকে এখানে এসেছে, এবং এখানে একটা নতুন পাই বন্ড তৈরি হবে, এখানে একটা নতুন পাই বন্ড তৈরি হবে, এবং এখানে হচ্ছে CH2, এখানেও একটা পাই বন্ড তৈরি হবে। অর্থাৎ একটা ক্লোরিন বেরিয়ে গেলে এই যে কার্বনিয়াম আয়নটা, এটাকে রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট বলে। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েটটা স্টেবিলাইজড বাই রেজোনেন্স হচ্ছে, অর্থাৎ এটা একবার এখানে গেল, এই স্ট্রাকচারটা পেলাম, তারপর এটা এখানে গেল, অর্থাৎ এই প্লাস চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে এতগুলো কার্বনের মাথা। আমি আগেই বলেছি যে যে কোনো চার্জ যত ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ সে প্লাস চার্জই হোক বা সে মাইনাস চার্জই হোক, সেই ইন্টারমিডিয়েট পোর্শনটা সবচেয়ে বেশি স্টেবল হবে, এবং সেই কম্পাউন্ড অর্থাৎ সেই রিয়াকশনটা তত ইজি হবে হওয়া। ঠিক আছে, এবং দ্যাট ইজ রেজোনেন্স। রেজোনেন্স হচ্ছে, আমি বলতে ভালোবাসি যে ইলেকট্রন মুভমেন্ট থ্রু স্পেস, থ্রু পাই বন্ড, এবং বোঝাতে আমার খুব ভাল লাগে একটা কথা বলে, যে ইন্ডাকটিভ এফেক্ট আমি যদি রেল লাইন বরাবর চিন্তা করি, লাইন বরাবর গুটি 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 ইলেকট্রন এগোয়, তাহলে বগির ওপর থেকে লাফিয়ে লাফিয়ে ইলেকট্রন যাচ্ছে, কল্পনা করো সেটা হচ্ছে গিয়ে বগির ওপর থেকে একজন এরম লাফাচ্ছে, আবার লাফাচ্ছে, মানে ইলেকট্রন লাফাচ্ছে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে পাই বন্ড, অর্থাৎ স্পেসে যাচ্ছে। ঠিক আছে, তো যদি আমার স্কোপ থাকে যে ইন্ডাকটিভ এফেক্টও হতে পারে, রেজোনেন্স এফেক্টও হতে পারে, তাহলে অবশ্যই প্রেফারেন্স পাবে হচ্ছে রেজোনেন্স এফেক্ট, অর্থাৎ রেজোনেন্স একটা কম্পাউন্ডকে অনেক বেশি স্টেবল করে। ঠিক আছে, এইবারে কথা হলো এইগুলোকে, মানে এই কম্পাউন্ডটা, এই কার্বনিয়াম আয়নটা
রেজনেটিং হাইব্রিড হচ্ছে একটা, দুটো, এবং রেজনেটিং স্ট্রাকচার হচ্ছে একটা, দুটো, তিনটে। তাই একটা ইন্টারমিডিয়েটের যত বেশি রেজনেটিং স্ট্রাকচার হবে, ইউজুয়ালি কিছু কিছু এক্সেপশন অবশ্যই আছে, কিছু কিছু আনস্টেবল হয়ে যায় রেজনেটে, তত সেই ইন্টারমিডিয়েটটা স্টেবল হবে, এবং তত ইন্টারমিডিয়েটটা স্টেবল হবে মানে রিয়াকশনটা ইজি হবে। আচ্ছা, আমি অনেকক্ষণ থেকে তোমাদের বলছি যে ইন্টারমিডিয়েটের স্টেবিলিটির সাথে রিয়াকশনের তাড়াতাড়ি হওয়ার, ভালো হওয়ার কি সম্পর্ক। তো লেট আমি একটা ছোট্ট করে একটু বলি, হ্যাঁ একটু ছোট্ট করে বলি। তোমরা অবশ্যই থার্মোডিনামিক্সে বোধহয় পড়েছো যে এইখানে আমার এনার্জি, এখানে রিয়াকশন কোঅর্ডিনেট। তো আমি যদি এটা রিয়াক্টেন্ট হয় আর প্রোডাক্টের এনার্জি এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে নিচে হবে, বা প্রোডাক্টের এনার্জি এটা যদি রিয়াক্টেন্ট হয়, এটা যদি রিয়াক্টেন্ট হয়, এটা যদি প্রোডাক্ট হয়, মেবি এটাও হতে পারে, এটাও হতে পারে। জানবে কোনো দিনও রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে ডিরেক্ট কনভার্সন, ডিরেক্ট চেঞ্জ হয় না, সব সময় থ্রু একটা ইন্টারমিডিয়েট ধরে হয়। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেট। আবারও বলি, ইন্টারমিডিয়েট আর ট্রানজিশন স্টেটের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তো যাই হোক, ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেট, এই যে ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেটটা যত স্টেবল হবে তার এনার্জি তত কম হবে। অর্থাৎ এই রিয়াক্ট্যান্টকে প্রোডাক্টের দিকে এগোতে গেলে একটু কম উচ্চতার পাহাড়টি হতে হবে। বুঝতে পেরেছো? আমার ধরলাম এটা একটা ট্রানজিশন স্টেট 1 পাথ আর একটা ট্রানজিশন স্টেট 2 পাথ। অবশ্যই করে রিয়াকশনটা ঘটবার চেষ্টা করবে মেজরিটি টুয়ার্ডস দিস পাথ। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। এবং এই যে ট্রানজিশন স্টেট বা ইন্টারমিডিয়েট হচ্ছে এইগুলো। তো একটা ইন্টারমিডিয়েট যত বেশি স্টেবল হয় থ্রু ইন্ডাকটিভ এফেক্ট, থ্রু রেজোনেন্স, থ্রু হাইপার কনজুগেশন, বলবো আমি এরপরে, সেই রিয়াকশন তত বেশি ভালো সেই রিয়াকশনটা। আমি বলেছি মূল হেডিংটা আমরা কি পড়াচ্ছি, রিয়াকশন মেকানিজম, অর্থাৎ একটা রিয়াকশন কোন পাথে হতে পারে, কি কি পাথে হওয়ার সম্ভাবনা থাকবে, সেই হিসেবে প্রোডাক্ট কতটা হবে, কি হবে, সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স সবচেয়ে ভালো বোঝা যায় অ্যারোমেটিক সিস্টেম বোঝাতে গেলে। তো চলো আমরা একটা অ্যারোমেটিক সিস্টেমকে বোঝাই। ঠিক আছে, একটা অ্যারোমেটিক সিস্টেম দিয়ে বোঝাই। তো দেখি, আচ্ছা কি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমরা প্রথম থেকে জানতাম যে C6H6 হচ্ছে বেনজিন। ঠিক আছে, বেনজিনের এই একটা স্ট্রাকচার, আর বেনজিনে কিন্তু আমরা আরেকটা স্ট্রাকচার আঁকি এরকম করে, আরেকটা স্ট্রাকচার আঁকি এরকম এরকম এরকম। এইটা আর এটা, এটা এটা পরস্পর এটা রেজোনেটিং স্ট্রাকচার। কারণ দেখো, এটা হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, অর্থাৎ এটা সাইক্লিক্যালি কনজুগেটেড সিস্টেম। যা একটা কথা বললাম, সাইক্লিক্যালি কনজুগেটেড সিস্টেম। একটা ছোট্ট করে উদাহরণ দিই। আসলে একটা কথার সাথে আরেকটা এত ভাবে জড়িত না, একটা বোঝাতে গেলেই মনে হয় এটা আরেকটু বুঝিয়ে দিই। অর্থাৎ সাইক্লিক্যালি কনজুগেটেড নয় সিস্টেম বলি। দেখো, এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল, এই যে এটা গ্যাপ, অর্থাৎ এটা হচ্ছে সাইক্লিক্যালি কনজুগেটেড নয়, এটা হচ্ছে সাইক্লিক্যালি কনজুগেটেড সিস্টেম। এর রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এটা। তো এই দুটো মিলে এর রেজোনেটিং হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে গিয়ে, অর্থাৎ যদি সঠিকভাবে বলতে পারি, এইগুলো হচ্ছে সব পার্শিয়াল বন্ড, অর্থাৎ যেটাকে আমরা বেনজিনকে রেজোনেন্স দিয়ে এইভাবে বোঝাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, এই দুটো হচ্ছে এই দুটোর রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে বেনজিন রিং। এবারে আমি তোমরা আরেকবার একটু বলে নিচ্ছি যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কি। ইলেকট্রোফাইল মানে আমাকে একটু বলতেই হবে, ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রন লাভিং, ইলেকট্রনকে ভালোবাসে। তো ইলেকট্রন লাভিং কি হবে, সামথিং পজিটিভ কিছু, ধরো CH3 প্লাস, Cl প্লাস, NO2 প্লাস, এরা হচ্ছে ইলেকট্রন লাভিং স্পিসিস। আর নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াসে কি চার্জ থাকে, পজিটিভ চার্জ প্রোটন। তো দেয়ারফর নিউক্লিওফাইল হবে সামথিং নেগেটিভ
অর যাদের লোন পেয়ার থাকে, তার মানে হচ্ছে Cl মাইনাস, Cn মাইনাস, অর্থাৎ বা এই CH3 যদি মাইনাস হয় এবং তার সাথে যাদের লোন পেয়ার আছে যেমন অ্যামোনিয়া, H2O, দে আর নিউক্লিওফাইল। তোমাদের একটা এমনি বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম একটা নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল কনসেপ্টটা দিয়ে মিশিয়ে আসতে পারে, বা কোনটা অড তোমরা সেটাকে বার করো, অর্থাৎ নিউক্লিওফাইলের মধ্যে ইলেকট্রোফাইল যদি মিশিয়ে দেওয়া থাকে, তো সেই হিসেবে এরকম একটা কনসেপ্টের কোয়েশ্চেন 1 মার্কসে কিন্তু আসে। দেখ আমি এখন এটা কেন বললাম, তো আমার মুখ্য উদ্দেশ্য কি, আমি তোমাদের রিয়াকশন মেকানিজম টাকে বোঝার জন্য যেগুলো আমাদের শিখতে লাগে। তো আমি দেখলাম যে বেনজিন রিং এ অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেনে প্রচুর ইলেকট্রন ক্লাউড থাকে। অর্থাৎ আমি যদি বেনজিন রিংকে এইভাবে আঁকি, বেনজিন রিং এ একটা এইভাবে থাকতে পারে, আরেকটা এইভাবে থাকতে পারে, অর্থাৎ অ্যাবভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেনে ইলেকট্রন ক্লাউড থাকে। তার মানে এটা খুব ইলেকট্রন, এটা ডেন্সার মানে নিউক্লিয়ার একটা পোর্শন। তার মানে এ কার সাথে রিয়াক্ট করবে, সামথিং ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশন করবে, অর্থাৎ সামথিং CH3 প্লাস কে এর সাথে রিয়াকশন করবে। এবারে আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে বেনজিনের 3টে ডাবল বন্ড থাকা সত্ত্বেও বেনজিন কিন্তু নর্মাল আনস্যাচুরেটেড কম্পাউন্ডের মধ্যে বিহেভ করে না। বেনজিন একটা অ্যারোমেটিক সিস্টেম, সেই পড়াশোনাটা সম্পূর্ণ আবার আলাদা। মানে আমরা বলতে পারি যে হেক্সা 135 ট্রাইইনের একটা সাইক্লিক ভার্সন হচ্ছে সাইক্লোহেক্সা 135 ট্রাইইন, যাকে আমরা অ্যারোমেটিক সিস্টেম বলি। এবং সেটা অ্যারোমেটিক হতে গেলে যে ক্রাইটেরিয়া লাগে, অর্থাৎ একটা কম্পাউন্ডকে প্ল্যানার হতে হয়, অর্থাৎ কার্বোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে, মানে আমি আবার একটার ভাজে আরেকটা শিখিয়ে দিচ্ছি, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে যে এই সবকটা, এটা কার্বোসাইক্লিক কম্পাউন্ড, অর্থাৎ সবকটা সাইক্লিক এলিমেন্ট কার্বন। আবারও সেই কথা প্রসঙ্গে, তার মানে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড আছে, সেটা আমি ওদিকে যাচ্ছি না। তো এটা কম্পাউন্ডটাকে প্ল্যানার হতে হয়, কম্পাউন্ড মাস্ট বি প্ল্যানার। তার মানে প্রত্যেকটা কার্বনের স্টেট অফ হাইব্রিডাইজেশন sp2 হবে। সেই কম্পাউন্ডটাতে অবশ্যই করে অল্টারনেটিভ পাই সিগমা অর্থাৎ সাইক্লিক্যালি কনজুগেটেড পাই ইলেকট্রন থাকবে। এবং থার্ড রুল, যেটাকে হুকেলস রুল বা হাকেলস রুল বলে, যে একটা প্ল্যানার সাইক্লিক্যালি কনজুগেটেড ইলেকট্রন কম্পাউন্ডে একটা 4n+2 পাই ইলেকট্রন থাকবে, যেখানে n is equal to 1, 2, 3 and 0 হতে পারে। এইগুলো আবার একটা ডিফারেন্ট পোর্শন। তো দেখা যায় যে বেনজিনের ক্ষেত্রে পাই বন্ডে ইনভলভ ইলেকট্রন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা। দেখো n is equal to যদি 1 দিই, তাহলে 4 into 1 plus 2 মানে 6 পাই সিস্টেম। ইট ইজ সাইক্লিক্যালি কনজুগেটেড সিস্টেম, আর প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজ, সো ইট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড। তো অ্যারোমেটিক কম্পাউন্ডের একটা এক্সট্রা অর্ডিনারি স্টেবিলিটি থাকে, এটা কিন্তু কিছুতেই আমি তুলনা করতে পারবো না যে সাইক্লোহেক্সা 135 ট্রাইনের সাথে। ওটা কিন্তু একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, যেখানে 3টে পাই বন্ড আছে, যেটা নাকি অ্যাডিশন রিয়াকশনই করে, সেটার মতন বিহেভ কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড করে না। সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ড কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন করে। এবং কিরকম সাবস্টিটিউশন রিয়াকশন করে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে। এটা একটা অত্যন্ত মানে খুব সুন্দর কোয়েশ্চেন যে আসে, যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে অল অ্যারোমেটিক কম্পাউন্ড আন্ডারগোস electrophilic substitution reaction rather than addition reaction, though it contains 3 মানে unsaturated bond, 3টে পাই বন্ড আছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ, তা আমি বলে রাখলাম যে এটা তোমাদের জানতে হয়, যে এটা অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক কম্পাউন্ডের বেসিক রুল। যেমন অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড মানে 4n তোমার প্ল্যানার হবে,
সাইক্লিক্যালি কনজুগেটেড হবে, কিন্তু 4n+2 পাই ইলেকট্রনের জায়গায় সেখানে শুধুই থাকবে 4n পাই ইলেকট্রন। যেমন অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, এর প্রসঙ্গে একটু বলি। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে সাইক্লোবিউটাডাইন। সাইক্লোবিউটাডাইন এখানে সবকটা প্ল্যানার, sp2, cyclically conjugated, but it is 4n pi system. So it is anti-aromatic compound. Aromatic compound is much more stable than that of anti-aromatic compound. তাহলে এটা যদি anti-aromatic compound হয়, এটা যদি anti-aromatic compound হয়, আরেকটা কম্পাউন্ড আছে সেটা হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। এবং এদের অবস্থানটা আমি একটু মাঝখানে বলছি, কেননা আবারও বলেছি যে জিওসির কোনো সীমানা হয় না, একটা পড়াতে গেলে মনে হয় ওই জিনিসটা একটু বললে ভালো হয় তোমাদের জন্য। তো এদের স্টেবিলিটি অর্ডার হচ্ছে, অবশ্যই করে আমি যদি এনার্জি দেখি তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, তার এনার্জি সবচেয়ে কম, দেন নন অ্যারোমেটিক কম্পাউন্ড। নন অ্যারোমেটিক কম্পাউন্ড আমি বোধহয় একটা এঁকেছিলাম এইরকম, আর আরেকটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অর্থাৎ অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে সবচেয়ে আনস্টেবল কম্পাউন্ড। তো যাই হোক, আমার এখানের মধ্যে আজকে এইটুকুন যেটুকু পড়ালাম তার মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। অনেক কোয়েশ্চেন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডরা কি ধরনের রিয়াকশন করে, কারা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিসিটির কি কি নিয়ম, এদের স্টেবিলিটি অর্ডার কি, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? তো আমি ছিলাম হচ্ছে রেজোনেন্সে, এবং রেজোনেটিং স্ট্রাকচার অ্যান্ড রেজোনেটিং হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড হচ্ছে এদের সবকে রিপ্রেজেন্ট করছে, যেটা সেটা আমি বোঝাতে পেরেছি। এখন আমি যেটা করাবো আজকে সেটা হচ্ছে গিয়ে বেনজিন রিং এ অ্যাটলিস্ট একটা সাবস্টিটুয়েন্ট অফ বেনজিন রিং এ আমার রেজোনেটিং স্ট্রাকচার দেখাবো। যেহেতু তোমাদের 11-এ টলুইন আছে, তো সেটা একটুখানি বলে নিচ্ছি। ঠিক আছে? তো চলো, আজকে আমার মনে হচ্ছে দেখি রেজোনেন্সটাই পুরোটা ঠিক করি। হ্যাঁ, তো তাহলে কি অনেক সময় আমরা বলেছিলাম যে একটা বেনজিন কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার দেখাবো। আচ্ছা, আবারও বলি যে আমি যেহেতু এটা 11-এর চ্যাপ্টার পড়াচ্ছি, আমি তোমাদের বলেছিলাম প্রচুর সবকিছুই জানতে হবে। 11-এ বেসিক হাইড্রোকার্বন হচ্ছে টলুইন। তো টলুইনের রেজোনেটিং স্ট্রাকচারটা আমি তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই জানো যে এটা যদি 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 2, 6 পজিশনকে অর্থো পজিশন বলে, 3, 5 কে মেটা বলে, and 3, 5 কে মেটা বলে, and 4 কে বলা হয় প্যারা পজিশন। এটা তোমরা কিন্তু জানো। হ্যাঁ, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি দেখাচ্ছি এটা রেজোনেটিং স্ট্রাকচার। মিথাইলের এইটুকুনটা কিন্তু ইন্ডাক্টিভ। এটা একটা সুন্দর কম্পোজিশন, প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। এই যে এই কার্বনটা হচ্ছে, আমি তোমাদের একটু জাস্ট মনে রাখা জানানোর জন্য বলছি, পরে নিশ্চয়ই শিখবে। এটা sp2 আর এটা sp3। আরেকটা হয় sp কার্বন। sp carbon is more electronegative than sp2, and that sp2 is more electronegative than sp3. So sp2 carbon sp3 থেকে ইলেকট্রন টানছে, ইলেকট্রন টানলে এইটুকুনটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। কিন্তু এরপরে যেই টানলো, এর ইলেকট্রন নিয়ে এখানে অ্যাকিউমুলেট হলো, এবং এর রেজোনেটিং স্ট্রাকচার হলো এইটা একটা CH3, এবং এই বন্ডটা যেহেতু খুললো এখানে হয়ে গেল প্লাস চার্জ। ঠিক আছে? নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার কি হচ্ছে, এটা গেল সরি নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে ছিল এটা, এই মাইনাসটা এখানে গেল এন্ড এই বন্ডটা এখানে ঘুরলো। তাহলে নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার হবে হচ্ছে এটা CH3 প্লাস এবং এটা মাইনাস। নেক্সট হবে এটা এখানে যাবে, এটা এখানে যাবে। হ্যাঁ, তাহলে আসবে হচ্ছে এটা মাইনাস এন্ড এটা হচ্ছে CH3 প্লাস, এবং নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার হবে হচ্ছে এটা। আমি আশা করতে পারছি
যে তোমরা রেজনেন্সটা বুঝতে পারলে। দেখো এটার আরেকটা ফর্ম, অর্থাৎ ক্যানোনিক্যাল ফর্ম পাওয়া গেল। এটার আরেকটা রেজনেটিং ফর্ম আর ক্যানোনিক্যাল ফর্ম পাওয়া গেল। এবং এই প্রসঙ্গে একটা জিনিস বলে নি, যে আমি আগেই বললাম যে সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে, ঠিক আছে। তো ইলেকট্রোফাইল মানে হচ্ছে সামথিং পজিটিভ কোনো গ্রুপ, সামথিং পজিটিভ কোনো গ্রুপ। তাহলে সামথিং পজিটিভ কোনো গ্রুপ যখন একে অ্যাটাক করবে, রিং এ অ্যাটাক করবে, তাহলে সেই পজিশন গুলোকেই ভালোবাসবে যে পজিশন গুলোতে মাইনাস চার্জ আছে। অর্থাৎ কি না, এ কোনটাকে যাবে, এ হয় যাবে এদিকে, নয় যাবে এদিকে, আর নয়তো যাবে এদিকে, ঠিক আছে, নয়তো যাবে এদিকে। এগুলো কোন কোন গ্রুপ? এগুলো হচ্ছে আইদার অর্থ গ্রুপ অথবা প্যারা পজিশন, সো মিথাইল গ্রুপ। তাহলে আমি বলছি এটা হচ্ছে প্লাস আই এফেক্ট, বাকিগুলো ছিল হচ্ছে গিয়ে রেজোনেন্স এফেক্ট। তাহলে এটা হচ্ছে অর্থ বা প্যারা। তো সেই জন্য আমি বলতে পারি যে মিথাইল গ্রুপ যদি থাকে, তাহলে নেক্সট সাবস্টিটিউয়েন্টটা অর্থ বা প্যারাতে হবে। এবং আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, মিথাইল গ্রুপ বেনজিন রিং কে ইলেকট্রন দিয়ে, মানে বেনজিন রিং এ ইলেকট্রন ক্লাউডে ইলেকট্রন দিয়ে হেল্প করছে, বলছে যে তুমি আরো ভালো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করো। সুতরাং মিথাইল গ্রুপকে বলা হয় রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। এবং ইউজুয়ালি দেখা যায় যে অল রিং অ্যাক্টিভেটিং গ্রুপ গুলো, অবশ্যই এক্সেপশন আছে, যে অল রিং অ্যাক্টিভেটিং গ্রুপস আর অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। অর্থাৎ টলউইথ যদি রিয়াকশন করে নাইট্রেশন, তোমরা পরে পড়বে, যে তাহলে আইদার অর্থ অথবা প্যারাতে রিয়াকশনটা হবে। এবং সেম অ্যাজ আমি এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ফেনল, অ্যারোমেটিক অ্যালকোহল। কিন্তু এর মাথায় দুটো লোন পেয়ার থাকে, ইনভলভ থাকে রেজোনেন্সে একটাই লোন পেয়ার। কিন্তু লোন পেয়ার দিয়ে ইলেকট্রনকে দেয়, এবং ইলেকট্রনকে দিয়ে এও বেনজিন রিং এ ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, এবং বলে যে তুমি আরো ভালো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করো। সো ফেনল অর্থাৎ OH গ্রুপ অলসো আর রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। এর উল্টো দিকে হয় হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, যারা বেনজিন রিং থেকে ইলেকট্রন বার করে নেয়। দে আর মেটা ডিরেক্টিং গ্রুপ হয়, যেমন নাইট্রো, সায়ানো, COH, CHO, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, আমার মূলত লক্ষ্য ছিল হচ্ছে গিয়ে তোমাদের রেজনেন্সটা বোঝানো, বা রেজনেন্সের অ্যাপ্লিকেশন গুলো কোথায়, এর একটা ব্রড অ্যাপ্লিকেশন। মানে রেজনেন্স হচ্ছে দাদা এফেক্ট বলতে পারো। রেজনেন্স যদি কোথাও হতে পারে, রেজনেন্স দিয়ে কোনো কম্পাউন্ড যদি স্টেবল হয়, সে সবচেয়ে বেশি স্টেবল হয়, বুঝতে পেরেছো? দেন অনেক পেছনে ইন্ডাকটিভ এফেক্ট বা হাইপার কনজুগেশন, এরপর আমি বলবো। দেখো, রেজনেন্স বোঝালে বা এর স্ট্রাকচার গুলো বোঝালে প্রচুর করা যায়, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে। রিং অ্যাক্টিভেটিং গ্রুপের মধ্যে CH3 আছে, NH2 আছে, OH আছে, OCH3 আছে, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ জাস্ট রিভার্স। যে কি করে, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কি করে, বেনজিন ঘরের থেকে ইলেকট্রনকে বার করে নেয়, অর্থাৎ সেও একটা রেজোনেন্সে কার্বন থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, এই হচ্ছে ইলেকট্রন বার করে নিলে, এটা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ওকে, তাহলে মোটামুটি রেজোনেন্সটা আমি এখানে থামলাম, রেজোনেন্স বা মেসোমারি। আর আমার পড়ে রইল হচ্ছে গিয়ে হাইপার কনজুগেশনকে বলা হয় ছোট করে লাস্ট পার্মানেন্ট এফেক্ট। হাইপার কনজুগেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় নো বন্ডেড রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ঠিক আছে। হাইপার কনজুগেশন কে বলা হয় নো বন্ডেড রেজোনেন্স। জাস্ট কি করে নো বন্ডেড রেজোনেন্স বলতে, আমার এই যে কার্বনিয়াম আয়ন স্টেবিলিটি আমি বলেছিলাম, যে যেখানে এই যে ফাংশনিং সেন্টার, তার পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে, এবং এই আলফা হাইড্রোজেন, দেখো এখানে
রেজনেন্স কেন বলছি নো বন্ডেড রেজনেন্স? রেজনেন্সে তো আমরা বলেছি যে পি অরবিটাল পাই অরবিটাল কাজ করে, পাই অরবিটাল ইলেকট্রন। হাইপার কনজুগেশনে কিন্তু এই যে সিগমা বন্ডের হাইড্রোজেন এগিয়ে আসে এই পি অরবিটালের ইলেকট্রন ঘাটতিটাকে কমাতে, অর্থাৎ এর যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে সেটা হচ্ছে এখানে ডাবল বন্ড হবে আর এই এইচ প্লাসটা তারপরে এরকম থাকবে, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন আলফা হাইড্রোজেন কাজ করে এবং যত একটা কম্পাউন্ডে ধরো এই হাইড্রোজেনটা যেতে পারে, আমি যদি আলাদা করে এটাকে এইচ এ এইচ বি এইচ সি বলি তাহলে একবার এইচ এ যাবে, একবার এইচ বি যাবে, একবার এইচ সি থাকবে, অর্থাৎ এই 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন is stabilized by তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দিয়ে। সেই রকম ভাবে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন is stabilized by 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, কেননা এখানে 9টা আলফা হাইড্রোজেন আছে এবং 9 নো বন্ডেড রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে, মানে এই তিনটে, তো এটাকে অনেক সময় সিগমা পি রেজোনেটিং স্ট্রাকচার বলা হয়, কেননা পি অরবিটাল ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেটা ভাঙছে, সেটাকে পূরণ করছে কে? সিগমা বন্ডে, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন অলসো পার্মানেন্ট এফেক্ট এবং অত্যন্ত কার্বনিয়াম আয়ন মানে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি খুব সুন্দর, অনেক বেশি ভালো বোঝা যায় হাইপার কনজুগেশন নট বাই ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। হাইপার কনজুগেশন আর কোথায় কাজে লাগে? হাইপার কনজুগেশন কাজে লাগে অ্যালকিনের স্টেবিলিটি, অর্থাৎ why butene is more stable than butanone, because butanene কিন্তু এই যদি রিঅ্যাক্টিং সেন্টার হয়, এর পাশের আলফা কার্বন, এর আলফা কার্বন, তিনটে 6টা আলফা হাইড্রোজেন আছে। হ্যাঁ, তো এইখানে 6টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হতে পারে, whereas in case of butanene এই মাখানে মাত্র 2টো আলফা হাইড্রোজেন আছে, এখানে 6 আলফা হাইড্রোজেন আছে, so this is more stable than that of the butanene। আর হাইপার কনজুগেশন ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটিতে আসে। ঠিক আছে, হাইপার কনজুগেশন এই তিনটে ক্ষেত্রেই লাগে, কার্বনিয়াম আয়ন স্টেবিলিটি, অ্যালকিন স্টেবিলিটি আর ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটি। তো আজকে আমাদের এই অবধি রইলো, আমরা রিঅ্যাকশন মেকানিজম কিভাবে করা যায় এরপরে আরো নিশ্চয়ই কিছু পার্ট আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে এবং তোমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করবে, বিভিন্ন কেস স্টাডি করবে, তাহলে তোমাদের সামনের দিকে অর্গানিকটা পড়তে অনেক সুবিধা হবে। ব্যাস এই পর্যন্ত তোমরা পড়বে, প্র্যাকটিস করবে। ঠিক আছে।